পক্ষ থেকে নীতি আয়োগের কাছে এবং মন্ত্রীর কাছে যে কেন্দ্রীয় সরকার এগিয়ে আসুক, যে তারা যেন একটা নীতি নির্ধারণ করেন অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যেমন সাহায্য করা হয়, পুনর্বাসন দেওয়া হয়, ইরোশনের ক্ষেত্রে, বাঁধ ভাঙনের ক্ষেত্রে, ক্ষয়ের ক্ষেত্রে যারা স্বজন হারায়, গ্রাম হারায়, স্কুল হারায়, যারা জনপদ হারায়, তাদেরও যেন একটা পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত এবং করা হোক। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমাদের পশ্চিমবঙ্গে এই ইরোশনের জন্য হাজার হাজার মানুষ কিন্তু আজকে জনপদ হারাচ্ছেন, বাসস্থান হারাচ্ছেন। কেন্দ্রের এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা দরকার। আপনারা প্রশ্ন করার আগে আমি জানিয়ে দিই যে এখানে যাদের জনপ্রতিনিধি দেখছেন তারা সকলেই কিন্তু হয় পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছেন, বেশিরভাগই পশ্চিম মেদিনীপুর। তো সুতরাং অন্যরা বলছে না মানে এই নয় যে তাতে আলাদা কোনো কথা আছে। যে কথা বলা হলো সেটা সকলেরই কথা। তবে যদি আপনাদের নির্দিষ্ট কারোর কাছে কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা করতে পারেন প্রাথমিক প্রশ্নের পরে। তো আপনারা যদি মনে করেন কোনো প্রশ্ন যে বিষয়ে আমরা আলোচনা করলাম, আচ্ছা মহুয়া, টাইমস অফ ইন্ডিয়া। প্লিজ 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 প্লিজ। My question is that from the time that the new government has come into power, the first job it has been a center versus state scenario. আমরা একটু আগে বাংলা বলছিল কথা বলি, so কিন্তু আজকে আপনারা বলছেন যে state and so if I look at it politically, because every state-center relationship and all of you, including starting from have been using the center of not following the federal laws. So, in that context, how possible are you that all these demands ভারতবর্ষের সংবিধানে প্রশাসনিক আর্থিক বিভাজন করে দেওয়া আছে যে কোনটি কেন্দ্র হস্তক্ষেপ করবে, কোনটি রাজ্য করবে। সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারও আলাদা করে দেওয়া আছে। সেন্ট্রাল স্টেট রিলেশনসের উপর একটা আলাদা চ্যাপ্টার রয়েছে ভারতবর্ষের সংবিধানে। দেখা গেছে অভিজ্ঞতার মধ্য দিয়ে যে কেন্দ্রীয় বঞ্চনা বিষয়টি আজকে নতুন নয়। পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ সেটা দীর্ঘদিনের, কয়েক যুগ ধরে, ট্রেড ইকুয়ালাইজেশনের সময় থেকে, অর্থাৎ কয়েক দশক ধরে এই অভিযোগটা কিন্তু বাংলার মধ্য থেকে উঠেছে। রিলেশনসের উপর একটা আলাদা চ্যাপ্টার রয়েছে ভারতবর্ষের সংবিধানে। দেখা গেছে অভিজ্ঞতার মধ্য দিয়ে যে কেন্দ্রীয় বঞ্চনা বিষয়টি আজকে নতুন নয়। পশ্চিমবাংলায় কেন্দ্রীয় বঞ্চনার যে অভিযোগ সেটা দীর্ঘদিনের, কয়েক যুগ ধরে, ট্রেড ইকুয়ালাইজেশনের সময় থেকে, অর্থাৎ কয়েক দশক ধরে এই অভিযোগটা কিন্তু বাংলার মধ্য থেকে উঠেছে। কিন্তু রাজনৈতিক অভিযোগ এবং আর্থিক যে কি বলবো দূরত্ব তৈরি হয়, যেগুলো যেক্ষেত্রে আর্থিক দায়িত্ব কেন্দ্রের পালন করা উচিত কেন্দ্র করছে না, রাজ্যের কাছে যেটুকু সাহায্য পৌঁছে দেওয়া উচিত পৌঁছে দিচ্ছে না, সেটির মাত্রাটা অন্যরকম, কারণ তাতে সাধারণ মানুষ সাংঘাতিকভাবে অ্যাফেক্টেড হচ্ছে। আর যখন আমরা রাজনৈতিকভাবে বলছি তখন আমরা বলছি যে সংবিধানের যে নির্দেশ সেই নির্দেশটাকে অমান্য করা হচ্ছে। তো এই সবগুলো থাকবে, কিন্তু তার মধ্য থেকেও যে কোঅপারেটিভ ফেডারেলিজমের স্লোগানটা আজকে মাননীয় প্রধানমন্ত্রী তুলেছেন, এটা বহু আগে সরকারিয়া কমিশনের রিপোর্টে কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলা হয়। তো কোঅপারেটিভ ফেডারেলিজম হচ্ছে একটা ফিলোসফি। ভারতবর্ষের মতো এত বড় রাষ্ট্র চালাতে গেলে যদি রাজ্যগুলোর সঙ্গে কেন্দ্রের সুসংহত সম্পর্ক না থাকে তাহলে সেটা জাতীয় স্বার্থের পরিপন্থী হয়, ক্রমান্বয়ে। তো সেই জন্য রাজ্যগুলোর যেমন হাত বাড়িয়ে দেওয়া দরকার, সহযোগিতার হাত, কেন্দ্রেরও সহযোগিতার হাত বাড়িয়ে দরকার, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে, এবং সে ব্যাপারেও সংবিধানে সুস্পষ্ট নির্দেশ রয়েছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যে রাজ্যগুলো, শুধু পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষের সমস্ত রাজ্য আজকে জিএসটি মেনে নিয়েছে। যে এক দেশ একটা ট্যাক্স এরকম বলা হয়েছিল, স্লোগান তোলা হয়েছিল, জিএসটি মেনে নেওয়া হয়েছে। আর তার ফলে রাজ্য তাদের অনেক আর্থিক ক্ষমতাকে সমর্পণ করে দিয়েছে কেন্দ্রের হাতে। আমি সারেন্ডার কথাটা ইউজ করছি না, কিন্তু সমর্পণ করে দিয়েছে কেন্দ্রের হাতে। এখন কেন্দ্রের দায়িত্ব হচ্ছে যে রাজ্য যখন
তাদের আর্থিক ক্ষমতা এইভাবে সমর্পণ করেছে এবং কেন্দ্রের দায়িত্বটা অনেক বেড়ে যায়, যে তাহলে রাজ্যগুলোকে আমি যাতে ঠিক মতো দেখতে পারি, তাদের আর্থিক যে বিষয়গুলো আছে তার উপরে আমি ঠিক মতো নজর দেব। এখন সেক্ষেত্রে যদি জিএসটি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে নানা রকম অসুবিধে ভোগ করে ক্রেতারা এবং ব্যবসায়ীরা, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকারকে তার মুখ খুলতেই হবে। যেটা রাজ্য জিএসটি কাউন্সিল আছে, জিএসটি কাউন্সিলের রাজ্যের প্রতিনিধিরা এই ব্যাপারে তাদের বিভিন্ন সময়ে মতামত তুলে ধরে। এটাকে কেন্দ্র বিরোধিতা হিসেবে ধরলে কিন্তু ভুল করে ধরা হবে। কেন্দ্র বিরোধিতা নয়, এটা হচ্ছে আমাদের একটা ন্যায্য যেটা কথা, সেই ন্যায্য কথাটা বলবার অধিকারও আমাকে সংবিধান দিয়েছে। সুতরাং সবসময় এটাকে একটা পলিটিক্যাল ইস্যু করা, যে আমরা ক্ষমতায় তৃতীয়বার এসেছি, আমাদের কেন্দ্রের আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে, এটাই একমাত্র সত্য তা নয় কিন্তু। তাহলে তো আমরা আজকে আসতাম না। আমরা আজকে এসেছি কেন? আমরা সংবিধানের নির্দেশ মেনেই এসেছি যে কেন্দ্রের সঙ্গে আমরা সহযোগিতার, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে রাজ্যের উন্নয়ন যাতে স্তব্ধ না হয়, রাজ্যের যে অসুবিধাগুলো হচ্ছে, জনগণ যেখানে অসুবিধার সম্মুখীন হচ্ছে, সেই অসুবিধাগুলো দূর করার ক্ষেত্রে কেন্দ্রেরও যে দায়িত্ব আছে, আমরা যদি কেন্দ্রকে সেটা মনে করিয়ে না দিই, তাহলে সেখানে আমাদের কর্তব্যে অবহেলা হবে।